আমাদের ট্রেনার ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন। আজকে ট্রেনার হিসেবে আমাদের সাথে আছেন জিম্মাতুল ইসলাম ভাইয়া, যিনি কিনা মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার লেকচারার অফ আইসিটি ডিপার্টমেন্ট। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জিম্মাতুল ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনাকে কো হোস্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনি ক্লাসটি কন্টিনিউ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আমার আসসালামু কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, sir. শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমি হচ্ছে মোহাম্মদ জিম্মাতুল ইসলাম, লেকচারার অফ আইসিটি ডিপার্টমেন্ট স্যার, ইন মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা। তো আজকে আমি যে বিষয়ের উপর তোমাদের ক্লাসটা কন্ডাক্ট করব, টপিকসটা হচ্ছে একটা বড় একটা জিনিস, এবং যেটা বুঝতে গেলে তোমাদের অতি মনোযোগের সাথে ক্লাসগুলো অনুসরণ করতে হবে, কারণ আমাদের ফিউচার টেকনোলজি ডিপেন্ড করবে এই জিনিসের উপর। তো এটা এমন একটা জিনিস যে যা কিনা আমাদের দৈনন্দিন জীবনকে আর কি সহজ থেকে সহজতর করে তুলছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যার মেইন বেজ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো ইংলিশে যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই। তো এই জিনিসটা মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম কেন বলা হয় কেউ কি বলতে পারবো? কারণ এটা মানুষের তৈরি। এটি মানুষের তৈরি নয়, কিছুই তো মানুষের এটি তৈরি। আর্টিফিশিয়াল। সেই আর্টিফিশিয়াল এর এটা বাংলাটাই তো artificial কৃত্রিম। এটা মানুষের তৈরি বলে এটাকে কৃত্রিম আর্টিফিশিয়াল বলা হয়। স্যার বাংলা বলতে এটা মানুষের তৈরি নয়, কিন্তু কম্পিউটার মেড, এটাকে এটার জন্য কৃত্রিম বলা হচ্ছে না। হুম, হয়নি। বুদ্ধিমত্তাকে মানুষের তৈরি। কৃত্রিম বলা হওয়ার কারণ হচ্ছে এটি লাইক মানুষের বুদ্ধিমত্তাকে লাইক মানে কপি করেছে কিছুটা। স্যার, এটি মানুষ তৈরি করেছে এবং মানুষ হ্যাঁ। এটিকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই না, কৃত্রিম বলা নিয়ন্ত্রণ হচ্ছে। ব্যাপারটা না, আমি বলি। তোমরা অনেকে অ্যান্সার করছো, ধন্যবাদ। কিন্তু এই কৃত্রিম বলাটার উদ্দেশ্য কি? এটা কোনো মানুষ না, বাট মানুষের মতো আচরণ করবে। কৃত্রিম। আর্টিফিশিয়াল। কৃত্রিম মানে হচ্ছে কি, যেটা অরিজিনাল না, বাট অরিজিনালের মতোই সেটা আচরণ করবে, যার কারণে এটাকে আর্টিফিশিয়াল অথবা কৃত্রিম বলা হয়। মানে আর্টিফিশিয়ালের বাংলা হচ্ছে কৃত্রিম, কৃত্রিমের ইংলিশ হচ্ছে আর্টিফিশিয়াল। তো জিনিসটা এর মধ্যে কিন্তু অনেক তাৎপর্য আছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে মানুষের তৈরি, সবকিছুই তো ডেফিনেটলি মানুষের তৈরি, বাট এটা হচ্ছে মানুষ না, কিন্তু মানুষের মতো বিহেভ করবে। এই জন্যই এটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এইখানে চ্যাট জিপিটি, মানে আমি আগে আমার যে আজকে টপিক, সেই টপিক সম্পর্কে, টপিকসের মেইন যে থিম, সেই থিমটা আগে ক্লিয়ার করছি, তারপর আমরা আস্তে আস্তে ভিতরে যাব। কারণ তোমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারো যে আমরা কি জানতে চাচ্ছি, এবং সে অনুযায়ী যদি একটু আলোচনা, মানে ইন্টারনেটে একটু পর্যালোচনা করো, অথবা সার্চ করো, অথবা বই পড়ো, তাহলে কিন্তু আরো বেশি জানতে পারো। বাট বেসটা আমাদেরকে একটু শক্ত করতে হবে। এর কারণে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের জানতে হবে।
এই কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক শাখা প্রশাখা আছে। তো এইখানে এই টপিকসের সাথে চ্যাট জিপিটি কথাটার অর্থ হচ্ছে কি, যে চ্যাট জিপিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার কিন্তু একটা অংশ। মানে অংশ বলতে কি, সেটা আরো নিচের স্তরে, বাট কৃত্রিম বুদ্ধিমত্তা একদম গভীরে। তো চ্যাট জিপিটি হচ্ছে যেটা মানুষকে রিপ্লাই করবে, মানুষ যা চাইবে সেই অনুযায়ী সে রিপ্লাই করবে। আচ্ছা, চ্যাট জিপিটি এইটা তো একটা নাম, এই জিপিটি, জিপিটি এর মানে কি কেউ বুঝতে পারবা? জিপিটি, হোয়াট ডাজ ইট মিন? A generative pre-trained transformer. হ্যাঁ, যারা জানো গুড, আর যারা জানো না তারা এখন জেনে নাও যে জিপিটি, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই তোমাদের জানা দরকার। আসলে জিপিটি হচ্ছে একটা টেকনোলজি, আর চ্যাট জিপিটি হচ্ছে একটা নাম দেওয়া হয়েছে যেটা ওপেন এআই তোমার এই চ্যাট জিপিটিটা তোমার হচ্ছে অর্গানাইজ করছে। তো জিপিটি হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, মানে আগে থেকেই কিন্তু তোমাকে ট্রেন করানো হয়। সো আমরা আস্তে আস্তে দেখবো যে আসলে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে। তো এই হচ্ছে মূলত, এবং ভবিষ্যৎটা আমাদের কি ওয়েট করছে। সো এই হচ্ছে আমাদের মূলত আজকের টপিকস। তো আগে আমাদেরকে জানতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা, তো তোমরা যারা বইটা পড়েছো, আইসিটি অলিম্পিয়াড প্রোভাইড করা যে পিডিএফটা পড়েছো, সেটা আসলেই একটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং এই স্লাইড গুলো যখন তোমরা তার সাথে মেলাবা, তখন দেখবা যে তোমরা অনেক কিছুই তোমরা এটা সম্পর্কে জানতে পারবা। আচ্ছা, তো আমরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সম্পর্কে অলরেডি জেনে গেছি যে মানুষ না, কিন্তু মানুষের মতো চিন্তা করে, মানুষের মতো শেখায় এবং মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে। এই জন্যই কিন্তু বলা হয় কৃত্রিম। তো এইটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে মোটামুটি এই জিনিসের বেসটা তোমাদের জন্য স্ট্রং হয়ে গেল। কি আর কোনো ডাউট আছে এটা সম্পর্কে? আর কোনো কথা অথবা বুঝতে সমস্যা? সবাই কি বুঝেছো? আচ্ছা, আচ্ছা আমি ব্যাপারটাতে ছিলাম না, আরেকবার বুঝাতে। আমরা যে বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা বুদ্ধিমত্তা যা মানে মানুষের তো তৈরি, সবকিছু মানুষের তৈরি, কিন্তু যা চিন্তা করবে মানুষের মতো, যা কাজ করবে মানুষের মতো। মানে আমি ওইখানে মানুষ না রেখে আমি একটা যন্ত্রকে বসায় দেব, এবং সে মানুষ কাজ করলে যেভাবে আমি আউটপুট পাইতাম ঠিক সেইভাবে অথবা তার থেকে আমি ভালো কিছু পাবো, মানে অ্যাকুরেসিটা আমার মেনটেন হবে। সো এটাই হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখন আমরা যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি বুঝতে পারি, তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এর উদ্দেশ্যটা কি এবং এর গুরুত্ব কি। তো এটা আমরা সবাই জানি যে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করবে, আমাদের ব্যবসাকে কাজ করবে, তাই না, গবেষণায় কাজ করবে। আচ্ছা, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এইটা আমাদের যে জীবনকে সহজ ও দ্রুত করছে। তো কেউ কি বলতে পারো যে এই যে জিপিটি, চ্যাট জিপিটি ছাড়া আর কোথায় আমাদের জীবনকে সহজ ও দ্রুত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা দৈনন্দিন জীবনে? মানে আমরা আমাদের সাধারণ জীবনে আমরা
এটা মানে করতে পারি, কাজে লাগাতে পারি? বলো তো কেউ একজন। চ্যাট জিপিটি ছাড়া। স্যার হচ্ছে আমি জাস্ট আমি চাচ্ছি যে এমন একটা অ্যাপ্লিকেশন, আমি অনলি অ্যাপ্লিকেশনের নাম শুনতে যাচ্ছি। তোমরা তো সবাই ডেসক্রিপশন বলছো, ডেসক্রিপশন তো আমিই বলতেছি, স্যার জেমিনাই। বাট এমন একটা সিস্টেম। আচ্ছা ওয়েট, আমি বুঝতে পেরেছি তোমরা অনেকে বলছো, বাট আমার সাথে এই যে বলো, মানে জাস্ট মিলাই নাও যে তোমরা গুগল হোমের নাম শুনছো? কেউ কি শুনেছো গুগল হোম? এনিবডি? Yes, sir. Yes, sir. No, sir. No, sir. এবার শোনো, তার মানে আমি বুঝতে পেরেছি অনেকে শুনতে পেরেছো এবং অনেকে শুনতে পাওনি। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে গুগল হোম মানুষকে কিন্তু ডে টু ডে লাইফে কিন্তু সাহায্য করতেছে। মানুষ কিছু কমান্ড দিচ্ছে যে তুমি এটা করো, তুমি একটা ওই যে আমি গত ক্লাসে ই কমার্সের ক্লাসে আমি কিন্তু এটা বলেছিলাম যে মানুষ বলবে যে আমাকে একটা খাবার অর্ডার করো, তো সে কিন্তু এটা কিন্তু তোমাকে গুগল হোম তোমাকে আপডেট ভাবে মানুষের মতো হয়ে সে আনসার করবে। তো এইটা তোমার হচ্ছে গুগলের মানে এই অনেকগুলো ডিভাইস আছে, গুগলের ডিভাইস আছে, অ্যাপলের ডিভাইস আছে। তো আমরা মেইন হচ্ছে যে একটা ইসের আমি দেখি শেষের দিকে একটা ভিডিও শেয়ার করা যায় কিনা, যে যেখানে মানে অলরেডি কিন্তু এটা তৈরি হয়ে গেছে, মানে এবং দেখা যাচ্ছে যে বর্তমান ডে টু ডে লাইফে আমাদের কিন্তু ইউজ হচ্ছে। যে গুগলকে বলা হচ্ছে যে মানে যে আপডেট ভার্সন, যে তুমি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দাও অথবা আমাকে একটা খাবারের অর্ডার করো। তো সে কি করছে, মানে কথাবার্তা বলছে একজন দোকানদারের সাথে, এবং সে কি করছে আমার জন্য সে অ্যাপয়েন্টমেন্ট সেট করে দিচ্ছে যে ঠিক আছে তুমি তাহলে অ্যাপয়েন্টমেন্ট সেট করো। তো এই জিনিসগুলা কিন্তু সহজ হয়েছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডে বাই ডে ডেভেলপ করার জন্য। আচ্ছা, এখন এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এর গুরুত্ব এবং উদ্দেশ্য, এটার আরো বেশি ইমপ্লিমেন্টেশন হয় হচ্ছে তোমার বিভিন্ন পার্টস, যেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে পার্টস গুলো ইমপ্লিমেন্ট করে, রোবোটিক আর্ম সেগুলো করে, এবং দেখা যায় যে তোমার এই যে গাড়ি ম্যানুফ্যাকচারিং, মানে কার ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই কার ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি গুলা এই এআই গুলাকে অনেকভাবে তোমার কিন্তু ইউজ করে থাকে। তো দেখো আমরা এখন শুনবো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদ। এখন এটা যে এত এত জায়গায় যে ওটা যে ব্যবহার হয়, তো এর প্রকারভেদ কি কি আছে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। সাধারণত আমরা হচ্ছে দুই ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে উইক অথবা ন্যারো এআই, আর একটা হচ্ছে শক্তিশালী বা জেনারেল এআই। তো এখানে দেখো দুর্বল বা সংকীর্ণ এআই, মানে যেটা খুব
কম এআই ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিরি। সিরি কিন্তু অ্যাপেলের। আমি একটু আগে বলতেছিলাম যে অ্যাপেলও এটা নিয়ে কাজ করছে, গুগলও কাজ করছে। তো এটা গুগলের অ্যাসিস্ট্যান্ট ফিচার আছে, গুগল হোম আছে, আর অ্যাপেলের সিরি আছে। তো এরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইমপ্লিমেন্ট হচ্ছে, পাশাপাশি অ্যান্ড্রয়েড সেটে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপেলের আইফোনে সিরি, এই তারা কিন্তু কম্পিটিটিভ ভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর আরেক ধরনের শক্তিশালী এআই আছে যারা হচ্ছে মানুষের মতো কাজ করে। এই যে শক্তিশালী বা জেনারেল এআই, এটার উদাহরণ কেউ একজন বলতো, জাস্ট একটা উদাহরণ। স্যার লাইক আমাদের যে রোবটগুলো আমাদের বাসা বাড়িতে কাজ করে, লাইক ঘর পরিষ্কার না, আমাদের বাসা বাড়িতে কোনো রোবট কাজ করে না। আমাদের এমন একটা দিতে হবে যেটা আমরা দৈনন্দিন জীবনে অভ্যস্ত এবং যেটা এখনো ইমপ্লিমেন্ট আছে। ChatGPT, Gemini, গ্রক। বাসা বাড়িতে ChatGPT অবশ্যই একটা সফটওয়্যার। ChatGPT বলছি, বাট আমি ডিভাইস ঘর চাচ্ছি। পরিষ্কার করার যে ভ্যাকুয়াম ক্লিনার গুলো আছে, অটোমেটেড ভ্যাকুয়াম ক্লিনার রোবট। আচ্ছা, ওইটা তো ChatGPT সেন্সরের মাধ্যমে যায়, বাট মানুষের মতো যে এইখানে কি পরিষ্কার করা দরকার কি না, তো এরকম কিছু যদি তুমি Sir, Grok, লাইক ফ্যাক্টরির মধ্যে জানি না। আচ্ছা, আমি একটা বলি। রোবটগুলো থাকে ফ্যাক্টরির মধ্যে। এটার কথা বলতে প্রথমেই কিন্তু চলে আসবে সোফিয়ার কথা। ক্যান ইউ রিমেম্বার সোফিয়া? নো স্যার। সোফিয়া তো Yes, এআই sir. ছিল না, ওখানে একটা Yes, sir. হিউম্যান লাইক রোবট ছিল। এখন যদি ও এআই যদি না হয় তাহলে ওকে কোশ্চেন করলে ও আনসার কিভাবে দেয়? স্যার সোফিয়া তো একটা হিউম্যানের রোবট থাকে, রোবটের মধ্যে এক্স্যাক্টলি, ওটা তো ডিভাইস। এই দেখো আমি লাইক এর উপরে এআই ছাড়া রোবট চলতে পারে না। দেখো আমি কি বলছি, শক্তিশালী। আমি দেখো স্ক্রিনে দেখো, শক্তিশালী বা স্ট্রং, মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম। আমার ডেফিনেশনের দিকে তাকাও, যেখানে মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ, তার মুখের এক্সপ্রেশন বলো। তারপর সোফিয়া তো আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা, বাট এখন তো অনেক এরকম হিউম্যান রোবট তৈরি হয়েছে যেটা কিনা মানুষের মতো এক্সপ্রেশন দেয়, হাসে, কথা বলে। তো আমি বলতে চাচ্ছি যে তোমার সোফিয়াকে এই জন্যই বলতেছি যে যেটা কিনা অবিকল মানুষের মতো। আচ্ছা, ফার্স্ট রোবট কোনটা বলো তো? কোন নাম কি কেউ বলতে পারবা? নো স্যার। এনিওয়ান? ফার্স্ট রোবট? Sir, the ultimate. ফার্স্ট ইনভেন্টেড রোবট ইয়েস। ইউনিমেড। জানি না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। স্যার দ্য ইউনিমেড। অ্যাসিমোর নাম শুনছো? Sir, the universe. নো স্যার। নো স্যার। নো স্যার। হোন্ডার নাম শুনছো? হোন্ডা কোম্পানি, ইয়েস স্যার। নো স্যার। এই জাপানের যে হোন্ডা কোম্পানি আছে, Sir. নো এই স্যার। যদি যারা নো বলে হোন্ডা শোনেনি এমন কোনো লোকই নাই। দেখো আমরা যদি বলি বাইক নিয়ে বের হয়, বাইক বলতেও যা, বাইক হচ্ছে মোটরসাইকেলের নাম, বাইসাইকেল। বাট অনেকে বলে হে হোন্ডা নিয়ে আসো, হোন্ডা নিয়ে আসো বলে কেন? হোন্ডা বাইরে আছে, আমি হোন্ডায় কারণ যাচ্ছি। স্যার হোন্ডা একটা বাইক ম্যানুফ্যাকচারার, লাইক brand. পপুলার কোম্পানি। Sir, এটা ব্র্যান্ডের নাম। Exactly. ব্র্যান্ড বা যেমন- কোম্পানির নাম বলা যায়। হ্যাঁ, ব্র্যান্ডটা আমার হোন্ডা মনে হয় অনেক পপুলার। এক্স্যাক্টলি। যেমন ইঞ্জিন অয়েল আছে, বাট আমরা বলি কিনা মোবিল, মোবিল দিতে হবে, মোবিল নিয়ে আসো। কিন্তু মোবিল তো ব্র্যান্ড, ইঞ্জিন অয়েল হচ্ছে না। হোন্ডা হচ্ছে ব্র্যান্ড, বাট ওই 2 চাকার বাইকটা এত পপুলারিটি পেয়েছে যে সবাই কিন্তু বলে এই হোন্ডায় যাচ্ছি। কি কিনছো? হোন্ডা কিনছি।
কিন্তু সে কিন্তু অন্য ইয়ামাহা কিনছে, সে কিন্তু বলে কি আমি হুন্ডায় যাচ্ছি। তো বলা হচ্ছে এটা যে হোন্ডা কোম্পানির একটা সেক্টর যারা রোবট নিয়ে কাজ করে, তারা ফার্স্ট অ্যাসিমো নামে একটা রোবট তৈরি করছে। আমার এই লেকচারের পর তোমরা এটা সার্চ করবা, সার্চ করে দেখবা যে আসলে অ্যাসিমোটা কি এবং হোন্ডা কোম্পানি কি এআই নিয়ে কাজ করছে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বিভিন্ন নলেজের শাখা প্রশাখার সাথে পরিচয় করাই দেওয়া, কারণ যখন তোমরা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবা তখন তোমরা এগুলো সম্পর্কে আরো ভালো জানতে পারবা। কারণ এআই জিনিসটা এমন যে যেটা শুধু আমরা জানি যে মানুষের মতো কাজ করতে, বাট এর যে কত যে ডেভেলপ হয়েছে, তো তোমরা যখন আস্তে আস্তে একটু একটু জানবা তখন তোমরা বুঝতে পারবা যে না, এটা আসলেই ভবিষ্যতে একটা বড় একটা ইম্প্যাক্ট করবে। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আমরা কিন্তু শিখলাম সবার মাইক্রোফোনটা অফ রাখলে ভালো হতো। হ্যাঁ, কার মাইক্রোফোন কথা হচ্ছে তুমি একটু অফ করে রাখো। ইয়েস স্যার। আচ্ছা, ওকে স্যার। হোস্ট কে বলেন? হ্যাঁ আমি দেখছি। সবাই অফ মিউট আছে, করে দেওয়া হয়েছে ভাইয়া। ওকে ঠিক আছে। স্যার এখন মাইক্রোফোন শুনো, অফ করে দিলে কোশ্চেন থাকলে তো আমরা বুঝতে পারবো না। না 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 ওইটা না, যে অপ্রয়োজনীয় ভাবে অন করে রাখছে তাদেরকে বলা হচ্ছে, সে হয়তো জানে না যে তার অন হয়ে আছে। সমস্যা নেই, তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই কথা বলবা, কারণ এটা হচ্ছে কোশ্চেন আনসারের মাধ্যমে তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করাটাই হচ্ছে আমার দায়িত্ব, যাতে করে তোমরা এটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারো। কারণ যখনই তোমরা এগুলো পড়তে গেলে অনেক কোশ্চেন আসবে, বাট এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য এটা যে তোমরা যেন তোমাদের যে ডাউট মানে সন্দেহ ছিল, যে যেটা বুঝো না সেই জিনিসগুলো যেন ক্লিয়ার করতে পারো, এবং আমরা আছি তো তোমাদেরকে এই ব্যাপারে সাহায্য করার জন্য। স্যার, আপনি যে হ্যাঁ। দুইটা প্রকারভেদ দিয়েছেন, তা বর্তমানে আমরা যে চ্যাটজিপিটি বা জেমিনি ইউজ করি, এটা দুইটার ভিতরে কোনটা? এটা তো ওই যে নিশ্চয়ই এই যে স্ট্রং এআই, সাধারণ এআই। ওকে স্যার। আমরা একটু পরে দেখবো যে আসলে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, ওটাও একটা পার্ট আছে, বাট ওটা শুরুর আগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা একটু বিস্তীর্ণ আলোচনা করছি। তো দেখো যে কৃত্রিম বুদ্ধিমত্তা স্যার আসলে যদি কিভাবে সিরি কাজ করে। উইকিআই হয় তাহলে স্যার চ্যাট জিপিটি কেন জেনারেল এআই? হ্যাঁ, বুঝলাম না। যদি স্যার সিরি উইকিআই এআই হয় তাহলে স্যার চ্যাট জিপিটি কেন জেনারেল এআই? আচ্ছা, তুমি সিরিকে দিয়ে কি কবিতা লেখাতে পারবা? সিরিকে দিয়ে কি গান লেখাতে পারবা? সাহিত্য তেমন স্যার লেখাতে? ইউজ আমার আইডিয়া স্যার, আমার কাছে তো আইফোন নাই। লাইক আমার তুমি কাছে এখন নাই, বাট আমি জানি যে সিরিতে লাইক শোনো, বেশি পাওয়ার। আইফোন থাকুক বা না থাকুক এটা কথা না, কথা হচ্ছে তুমি টেকনোলজি কতটুকু জানো। তুমি যে রোবট সম্পর্কে জানতে গেলে তোমাকে রোবট কিনতে হবে, এটা কোনো মুখ্য বিষয় না। তাহলে তো আমি বলতাম আমার কাছে রোবট নাই, তাহলে আমি রোবট সম্পর্কে জানবো কেমনে? আমি জানি কিভাবে যে অ্যাসিমো কিভাবে কাজ করে, অ্যাসিমোর মধ্যে কি আছে না আছে। আমি কি অ্যাসিমো কিনে আনছি? এই জিনিসগুলা মাথা থেকে সম্পূর্ণ আউট করবা। তোমাদের ভীষণ থাকবে যে আমরা টেকনোলজি সম্পর্কে জানবো, হোয়াট এভার দ্য ডিভাইস ইজ। ডিভাইস যা খুশি থাকতে পারে, এমন আমাদের পৃথিবীর কারো সামর্থ্য নাই যে সব ডিভাইস গুলো কিনে এনে সেগুলো নিয়ে রিসার্চ করার। বাট আমরা কি করতে পারি, ইন্টারনেটের কল্যাণে, ইউটিউবের কল্যাণে এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করে জানতে পারি। আমরা কেউ এখন জানি না যে আসলে পেটের মধ্যে কি থাকে না থাকে। তা এখন কি মানুষ ধরে ধরে পেট কেটে গিয়ে ভিতরে গিয়ে দেখবো? কখনোই না। আমাদেরকে এগুলো জানার জন্য যদি কেউ জানতে চাও যে গ্যাস্ট্রিক হয় কেন, তারপরে কি কি খেলে ভালো থাকবে, ইউটিউব আছে, ইউটিউবে বিভিন্ন ইনফরমেশন আছে, গো এন্ড সার্চ ফর ইট। সো যত বেশি সার্চ করবা, যত বেশি জানবা, নলেজ এমন একটা জিনিস, আমি বরাবরই বলি, এর আগের ক্লাসও বলেছি, এখনো বলছি, যে এই জিনিসটা যত বেশি লার্ন করবা, কেউ নাই তোমার এই নলেজকে চুরি করবে। অনলি দ্য নলেজ, যে যা চুরি হয় না, বাট এটা তোমার সারা জীবনের একটা অ্যাসেট, একটা মূলধন, যে যা কিনা তোমার কোনো না কোনো জায়গায় তোমাকে অবশ্যই কাজে লাগবে। সো তোমরা এই যে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমি যে তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট, মানে এটার কথা হচ্ছে কি, এখানে তো অনেকগুলো লেখা আছে,
বাট লেখার পিছনে অনেক পয়েন্ট সম্পর্কে কিন্তু আমি আলোচনা করতেছি, যা এই যে এর মধ্যে নাই, বাট আলোচনার মাধ্যমেই কিন্তু আসছে। তো তোমরা এটা নোট ডাউন করো এবং একটু সার্চ করে একটু পড়ালেখা করো, তাহলে দেখবা কি যে প্রশ্ন তোমার যেখান থেকে আসুক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবা। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা তো একটা জিনিস, সেটা সম্পর্কে আমি কোশ্চেন করলেও যা আসবে, আর তুমি যদি আমেরিকা থেকেও যদি সায়েন্টিস্ট কোশ্চেন করে তাই আসবে। কারণ এখানে বলা হয়নি কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু অনেকগুলা অ্যালগরিদম আছে, তার উপর মানে আমি যখন এগুলো নিয়ে স্টাডি করছি, মাস্টার্স করছি, তো তখন কিন্তু অনেক ডেপথে যেতে হয়েছে। বাট তোমাদের কিন্তু এত ডেপথ নাই, তোমাদের কিন্তু এত ডেপথ বোঝানো হচ্ছে, তোমাদেরকে জানানো হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, কোন কোন ডিভাইসে আছে, কেন আছে, কি আছে, জাস্ট হোয়াই অ্যান্ড হাউ, মানে কিভাবে কাজ করে। বাট এইটা অ্যালগরিদম কি, কোন অ্যালগরিদম কে তৈরি করছে, ইন ডিটেলস নাই, এর মধ্যে অনেক শাখা প্রশাখা আছে। তো আমি চাচ্ছি তোমাদেরকে বেসিক যে নলেজটা, সেই নলেজটা যেন স্ট্রং হয়। তোমরা এই যে আজকের এই ক্লাসের পর তোমরা ইউটিউবে একটু সার্চ করবা, যে দেখবা যে আসলে কি কি হয়। যেমন আমি কিছু টাচ করে দিছি যে গুগল অ্যাসিস্ট্যান্টের যে আপডেট ফিচার গুলো আছে, যেখানে মানুষ মানে যদি তাকে কমান্ড করা হয় যে তুমি অমুকের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করো, জাস্ট কমান্ড দিছে। আমি এটা একটা ইসে দেখেছি, মানে যখন এটা লঞ্চ হয় 2.0 গুগল অ্যাসিস্ট্যান্ট, তখন আর কি এটা ডেমো দিচ্ছিল তখন। তো তখন এই দেখাচ্ছিল যে মানে চ্যাট জিপিটির মতোই আর কি, সে মানুষের সাথে কথা বলে বলে সে অ্যাপয়েন্টমেন্ট সেট করে দেয়, মানে জাস্ট লাইক পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি যখন আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো যে এই তুমি অমুকের সাথে কথা বলো, সে যেভাবে কাজ করবে, এইখানে যদি চ্যাট জিপিটিও যদি সেইভাবে কমিউনিকেট করতে পারে, তাহলেই তো সে মানুষের রিপ্লেস হয়ে গেল, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞাটাই এমন, যা মানুষের মতো কাজ করবে কিন্তু মানুষ না। জি স্যার, অটোমেশন ইউজ করা যায়। মানুষের মতোই কাজ করবে কিন্তু সে মানুষ না। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, দেখো এখানে কিন্তু মানুষের মতো কাজ করানোর জন্য কি আমাদের এটাকে আগে ট্রেন করে নিতে হয় না? ট্রেনটা করে কিভাবে, ট্রেন করবে এই দেখো ভাই সবাই কোশ্চেন এই দেখো, করে এখন কোশ্চেন করা তোমার কোশ্চেনের আনসার কিন্তু আমি স্ক্রিনে রেখেছি। তুমি যদি আমার স্ক্রিনটা ফলো করো, এটাই হচ্ছে তোমার আনসার, যে কিভাবে কাজ করবে। যে তুমি বললে না ট্রেন করবে, এই ট্রেন করে মূলত এই 4টা স্টেপে। প্রথমে ডেটা সংগ্রহ করে, তারপর ডেটা প্রক্রিয়া করে, তারপরে হচ্ছে মডেল প্রশিক্ষণ করে, এরপর টেস্টিং এবং ভ্যালিডেশন করে। মানে স্যার এটা কি অটো থাকবে? তাকে কিন্তু আগে ডেটা সংরক্ষণ করতে হয়, হিউজ ডেটা আছে। এটাকে বলা হয় মানে কম্পিউটার সায়েন্সের ভাষায় বিগ ডেটা। তোমরা এই টপিকসটা লেখো এবং দেখবা যে তোমাদের বড় ভাই অথবা আপু যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তারা কিন্তু বিগ ডেটা সম্পর্কে জানে। তো তারা না জানলেও অ্যাটলিস্ট তুমি জানবা। কথা হচ্ছে সে অন্য কেউ জানুক বা না জানুক, তুমি জানো, কারণ বিগ ডেটা একটা কিন্তু আইসিটির একটা বড় পার্ট। এবং এটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, বিগ ডেটা কি, বিগ ডেটা নিয়ে তোমরা একটু ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সংক্ষেপে আমি বলতেছি, বিগ ডেটা মানে হচ্ছে বিশাল ভান্ডার, যেখানে লাখ লাখ কোটি কোটি ইনফরমেশন মানে থাকে, এবং সেগুলা নিয়েই অ্যানালাইসিস করাটাই হচ্ছে এই যে এআই এর কাজ। তো এই যে এই বিগ ডেটার মাধ্যমেই কিন্তু ডেটা সংগ্রহ করে। তো এই বিগ ডেটা গুলো থাকে কিসে, থাকে কোনো সেন্ট্রাল কম্পিউটার না, থাকে হচ্ছে ক্লাউড। এই বিগ ডেটার সাথে যখন তুমি বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে তুমি দেখবে যে ক্লাউড আসবে। ক্লাউড কিভাবে কাজ করে, ক্লাউড মানে অনেকগুলো মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড যত কম্পিউটার আছে, সবার ডেটা গুলো নিয়ে একটা সেন্ট্রালাইজড প্রসেস, যেখানে ডেটা কোনো কম্পিউটারের আন্ডারে থাকে না, বাট সেন্ট্রালাইজড ভাবে সেটা সংরক্ষিত থাকে, ডিসেন্ট্রালাইজ হবে। আচ্ছা, তো তোমাদের সামনে আমি দেখো দুটো টপিকস বললাম, বিগ ডেটা, আর যদিও এগুলো হচ্ছে তোমার টপিকস এর আউট,
যে এটা সম্পর্কে তোমার কোশ্চেন আসবে না, বাট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমরা যারা ভালো করে জানতে চাও, সময় শিখতে কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট তুমি আধা ঘন্টার মতো সময় দিবা, দেখবে যে তোমার এইগুলো সম্পর্কে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমার কাজ হচ্ছে বলেছি যে তোমাদেরকে কিছু কিছু ক্লু ধরাই দেওয়া, এবং যাতে করে তোমরা এগুলো সম্পর্কে বুঝতে পারো। তোমরা এইগুলো নিয়ে কোনো কিছু আবিষ্কার করবা এটা আমার এক্সপেকটেশন না, বাট এটা কেন কাজ করে, জাস্ট হোয়াই কাজ করে, হোয়াই ইট ইজ, এটা তোমাদের মধ্যে তৈরি করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, দেখো স্যার ক্লাউডটা আবার একটু বোঝানো যাবে? ক্লাউডটা আমি অন্য এক সময় বোঝাবো, আগে আমি টপিকসটা একটু বোঝাই। আমি জাস্ট তোমাদেরকে একটু ক্লু দিয়ে যাচ্ছি, জাস্ট তোমরা এগুলো জাস্ট পয়েন্ট আউট করো, আর যদি কখনো সুযোগ হয় তাহলে, অথবা ক্লাস শেষে যদি সুযোগ হয়, সময় থাকে, তখন নাই আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখো, ডেটা সংগ্রহ করা, ডেটা কিভাবে সংগ্রহ করছে, বিগ ডেটার মাধ্যমে। এরপর কি আছে, যে ডেটা হাজার রকমের ডেটা থাকে, সব ডেটা নিয়ে কিন্তু কাজ করা যাবে না। তো ডেটাগুলোকে আগে রিফাইন করে, যে মানে ডেটাগুলোকে কোন ডেটা কিভাবে কাজে লাগাবে সেগুলোকে আগে রিফাইনিং করা হয়, যেটাকে করা হয় ডাটা প্রক্রিয়া। এরপর অ্যালগরিদম। অ্যালগরিদম নামটা কি বুঝতে পারছো? আমি কিন্তু আমার কথায় অনেকবার কিন্তু এই অ্যালগরিদম ওয়ার্ডটা ইউজ করছি। ইয়েস স্যার। বলো তো, কেউ কি বলতে পারবে হোয়াট ইজ অ্যালগরিদম? স্যার একটা কাজের কনজিকিউটিভ স্টেপগুলোকে অ্যালগরিদম বলে। স্যার ধাপ এবার স্যার কোনো অ্যালগরিদম সম্পূর্ণ করার লাইক স্টেপগুলো যেগুলো অথবা ধাপ কাজ করাকে অ্যালগরিদম বলে। নাম অ্যালগরিদম ওয়ার্ডটা শুনে ভয় পাওয়ার কোনো কাজ নাই। অ্যালগরিদম মানে হচ্ছে প্ল্যানিং, সহজ কথায়। যদি বলা হয় যে তুমি এখন সিলেক্টেড হয়ে গেছো, তোমাকে এখন আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড, গালা রাউন্ডে তোমাকে এখন পার্টিসিপেট করতে হবে, তো তুমি স্যার যদি ভ্যালিডেশন বলতে কি বোঝায়? হ্যাঁ বুঝলাম না, কেউ কিছু বলছো? স্যার ভ্যালিডেশনটা কি? আসছি, সেই পর্যন্ত আসছি, এখনো যাইনি, আমি অ্যালগরিদম থার্ড স্টেপ পর্যন্ত আসছি। আচ্ছা, থার্ড স্টেপে দেখো, অ্যালগরিদম সম্পর্কে বলছিলাম যে তুমি সিলেক্টেড হয়ে গিয়েছো, যে তুমি এখন আইসিটি অলিম্পিয়াডের গালা রাউন্ড মানে ফাইনাল রাউন্ডে তুমি সিলেক্টেড, বাট তুমি কখনো ঢাকায় যাওনি। সাপোজ, জাস্ট ফর এক্সাম্পল, যে তুমি কখনো ঢাকায় যাওনি, এখন তুমি কি করবা? তোমাকে তো এখন পার্টিসিপেট করতেই হবে। কিভাবে তুমি ঢাকায় যেতে পারো এই সম্পর্কে তোমার কিন্তু আগে থেকে প্ল্যানিং করতে হবে, যে ও আমি কিভাবে, আমি তাহলে বাসে যাব না, ট্রেনে যাব না, প্লেনে যাব নাকি লঞ্চে যাব, আমি থাকবো কোথায়, যাব কোথায়, কিভাবে থাকবো, কি পজিশনে যাবো, কার সাথে যাব, যে তুমি যে স্টেপ বাই স্টেপ যে প্ল্যানিং গুলো করো, এই প্ল্যানিংটাকে বলা হয় অ্যালগরিদম কম্পিউটারের ভাষায়। সো যারা জানতা না যে অ্যালগরিদমটা কি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। অ্যালগরিদম সহজ বাংলা হচ্ছে প্ল্যানিং। তো এই প্ল্যানিং মানে বোঝাচ্ছে কি, যে লেখার জন্য বিভিন্ন সিম্বল ইউজ হয় না, বিভিন্ন শেপস এর ভিতর লেখে না? ওইটা আলাদা, ওইটা ফ্লো চার্ট। ফ্লো চার্ট এক জিনিস, অ্যালগরিদম আরেক জিনিস। তো মানে অ্যালগরিদম বানানোর জন্য তো অ্যালগরিদম লাগে না? না, অ্যালগরিদম বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য ফ্লো চার্ট, অ্যালগরিদমটাই মেইন। বুঝছি স্যার। তো অ্যালগরিদমটা যখন তুমি প্যাটার্নটা বুঝতে মানে এটা কেন ব্যবহার করা হয়, এই যে ডেটার প্যাটার্ন বোঝার জন্য, মানে আমি যে ডেটাগুলোকে খুঁজে খুঁজে নিব, এখন কি পদ্ধতিতে করবো, এই যে আমি একটু বললাম যে পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, যা কিনা এই যে তোমার পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সাধারণত। বিগ ডেটার জন্য বেস্ট হচ্ছে পাইথন। তো এই পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ইউটিলাইজ করে বিভিন্ন অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা হয়। তো এই অ্যালগরিদম মানে হচ্ছে যেটাই বললাম যে প্ল্যানিং, এই পদ্ধতির মাধ্যমে ডেটাগুলোকে আবার ক্লাসিফাইড করে। এবং ফোর্থ স্টেপ, টেস্টিং এবং ভ্যালিডেশন। ভ্যালিডেশন স্টেপে এসে
তখন হচ্ছে সে টেস্ট করে যে আসলে এটা কি উপযুক্ত কি উপযুক্ত না। ভ্যালিডেশন মানে হচ্ছে ভ্যালিড মানে উপযুক্ত নাকি ইনভ্যালিড নাকি অনুপযুক্ত। কারণ দেখো চ্যাট জিপিটি যখন তোমাদের বলা হয় যে ও ডাটা কালেকশন করে, ওকে যখন বলা হচ্ছে তুমি আমাকে একটা প্রবন্ধ লিখে দাও অথবা একটা ভাষণ তৈরি করে দাও, ও কিন্তু অ ক খ এ বি সি ডি এইসব হাবিজাবি লিখে দিচ্ছে না। ওকে যদি বলা হয় তুমি একটা গরুর রচনা করো, ও কিন্তু ছাগলের রচনা লিখছে না অথবা পাখির রচনা দিচ্ছে না। কেন, কিভাবে দিচ্ছে না? ও কি জেনে চিনে? ও তো মানুষ না, ও পাখি কি জিনিস তা চিনে না, গরু কি জিনিস চিনে না। কিন্তু কিভাবে গরুর রচনা বললে গরুর ইনফরমেশন গুলো দিচ্ছে, পাখির রচনা বলে পাখির ইনফরমেশন দিচ্ছে। কারণ এই যে টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন, মানে ভ্যালিডেশন মানে আমি যা চাইছি তা যেন আমাকে রিটার্ন করে। এখন আরেকজন চেয়েছে পাখি রচনা, তাকে যেন পাখির রচনা দেয়। আমি চাচ্ছি গরুর রচনা, আমাকে যেন গরুর রচনা দেয়। মানে আমি অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেভাবে যেন উপস্থাপন করা হয়। এই নতুন তথ্যের সাথে মডেলটি কেমন ভাবে কাজ করে তা যাচাই করা। সো আশা করি এই 4টা স্টেপ বুঝতে পেরেছো, যে প্রথমে ডাটা সংগ্রহ করবে, ডাটা প্রক্রিয়া করবে এবং ডাটাগুলোকে প্রয়োজন মতো সাজাবে। তারপর দেখবে যে এইটা ভ্যালিড কি ইনভ্যালিড। ভ্যালিড মানে এটাকে বলা হয় ভ্যালিডেশন। একজন কোশ্চেন করছিল যে ভ্যালিডেশন কি। ভ্যালিডেশন মানে ভ্যালিড না ইনভ্যালিড, মানে উপযুক্ত নাকি উপযুক্ত না। যদি উপযুক্ত না হয় তাহলে সেটাকে প্রদর্শন করবে না, আর যদি উপযুক্ত হয় তাহলে সেটাকে প্রদর্শিত করবে। এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ। আশা করি এই 4টা পয়েন্ট তোমরা একটু মনে রাখলে তাহলে বুঝতে পারবা যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে। তাহলে কি আর কোনো ডাউট আছে অথবা কোশ্চেন? No, sir. Thank you, sir. নো স্যার। নো স্যার। না স্যার। তাহলে দেখো আমি একটা স্যাম্পল একটা এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি, যে যেটা কি ধরনের কোশ্চেন থাকতে পারে। জাস্ট একটা প্যাটার্ন, র্যান্ডম একটা প্যাটার্ন, যে হতে পারে এই ধরনের কোশ্চেন তোমাদের আসলো। মানে ভয় পাওয়ার কিছু নাই যদি তুমি জিনিসটা বোঝো। দেখো কোনটি দুর্বল অথবা সংকীর্ণ এআই এর উদাহরণ? সি ভেরি গুড। তুমি যদি এই ক্লাসে না করতা, তুমি যদি খালি এআই নিয়ে চিন্তা করতে এআই কিভাবে কাজ করে। আচ্ছা ওকে ওকে, আর অ্যানসার করা লাগবে না, বুঝতে পেরেছি। তো তুমি যদি এই ক্লাসটা না করতা অথবা না বুঝতা তাহলে কিন্তু দুর্বল এআই আর সংকীর্ণ এআই এটা শুনলেই তুমি আবার আরে এআই মানে তো চিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আবার দুর্বল বা সংকীর্ণ কি জিনিস। সো জিনিসগুলো বোঝার জন্য একটু পড়া লাগবে, একটু জানা লাগবে, একটু বোঝা লাগবে। এবার আসি চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিটা কি? চ্যাট জিপিটি হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। যদিও অনেকগুলা বর্তমানে আছে, গুগল কিন্তু একটা তোমার অ্যাপস চালু করছে। কি অ্যাপস বলো তো? স্যার এআই মোড। Gemini, sir. জেমিনি এআই। আর কি আছে বলো তো জেমিনি ছাড়া? মানে জাস্ট ওকে থ্যাংক ইউ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে স্যার গুগল লেন্স। গুগল লেন্স না, গুগল লেন্স আলাদা জিনিস, গুগল লেন্স আলাদা জিনিস, চ্যাট জিপিটি আলাদা জিনিস। তো গুগল লেন্স হচ্ছে গুগলে তৈরি করা একটা গ্লাস। আচ্ছা দেখো এইখানে যেটা বলছি জেমিনাই, চ্যাট জিপিটি, তারপর ডিপসিক, এগুলো হচ্ছে টপ লেভেলের পপুলার। মেটা। তো হ্যাঁ মেটা তো করছে, বাট Llama একটা like AI আছে, কিন্তু বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে কিন্তু এই 3টে জিনিসই।
চ্যাট জিপিটি, Yes, sir. জেমিনাই, ডিপসিক। স্যার সেইভাবে ধরতে গেলে তো ন্যানো বানানো আছে। দেখো এই যে এই আলোচনা আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাটা করার উদ্দেশ্য কি, যে যারা এখানে যে 150 জনের মতো পার্টিসিপেন্ট আছো, তো যারা জানো তারা গুড, আর যারা জানো না তারা যেন জেনে যাও, মানে নলেজকে প্রসারিত করা। এই আমাদের আইসিটি অলিম্পিয়াডের করার একটাই উদ্দেশ্য, আইসিটি রিলেটেড নলেজ যেন সবার মধ্যে সমানভাবে চলে যায়। এবং আইসিটি একটাই মাত্র এমন একটা সাবজেক্ট যা কিনা তোমার প্রত্যেকটা লেভেলে তোমার কিন্তু কম্পালসারি আইসিটি সাবজেক্ট। আমি আমার যে ক্লাসগুলা সেখানে আমি প্রায় বলি, আসলে আইসিটি সাবজেক্টটা অন্য যে কোনো সাবজেক্ট থেকে আলাদা। কারণ তুমি ধরো বাংলা, ইংলিশ অথবা ম্যাথ যদি করো, তাহলে দেখবা যে 4 এর ম্যাথের সাথে 5 এর ম্যাথের মিল নাই, 5 এর বাংলা বইয়ের সাথে 6 এর বাংলা কবিতার মিল নাই, 6 এর গল্পের সাথে 7 এর গল্পের মিল নাই, 7 এর গল্পের সাথে 8 এর কোনো কিছুর মিল নাই। মানে এক একটা গল্প অথবা প্রবন্ধ এক এক ক্লাসের জন্য ফিক্সড। তার মানে তুমি ওই ক্লাসটা ওভার করছো, তার মানে দ্যাট ইজ ক্লোজড। তুমি 7 এ যে বাংলা গল্প উপন্যাস পড়ছো সেটা তার জন্য ক্লোজ। অনলি দ্য আইসিটিতে তুমি মাইক্রোসফট ওয়ার্ড যখন তুমি ক্লাস 8 এ পড়তেছো, 7 এ তুমি যখন ওয়ার্ড পড়তেছো, 8 এ এসে যখন এক্সেল পড়তেছো, তো দেখা যাচ্ছে এই ওয়ার্ড এক্সেল তোমার লাইফ লং লার্নিং। তুমি বুড়া হয়ে গেলেও তোমাকে কাজে দেবে। এবং এটা নট অনলি 7, 8, 9 but also varsity, but also your job, but also your practical life. মানে ভার্সিটিতে কাজে দেবে, জবেও কাজে দেবে, জব আর পার্সোনাল লাইফেও তোমাকে কাজে দিবে। সো আইসিটি এমন একটা জিনিস। তো তুমি যখন এই যে চ্যাট জিপিটি এই সম্পর্কে জানতে, এটা সব জায়গায় তোমার কাজে দেবে। তো দেখো চ্যাট জিপিটি কি, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটাকে বলা হয় LLM। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই যে আমরা আগে একটু বলছি না কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, ওইটা যদি মাথায় থাকে তাহলে এই জিনিসগুলা তোমাকে বোঝা তোমার জন্য অনেক সোজা হয়ে যাবে। এটা মানুষের মতো টেক্সটের মাধ্যমে আলাপ আলোচনা করে, প্রশ্ন উত্তর, সৃজনশীল লেখা, যা খুশি তাই, মানে অ্যাজ এ টিচার সে তোমাকে গাইড করবে। তুমি তাকে যেভাবে কোশ্চেন করতে চাও, যেভাবে কোশ্চেন করবা যে তুমি আমার এই যে এই ইমেজটা পড়ে দাও, সে তোমাকে পড়ে দেবে। তুমি এই বইটা পড়ে দাও, সামারি করে দাও, সে কিন্তু সামারি করে দেবে, অ্যাজ লাইক এ হিউম্যান বিং। সো সে কিভাবে কাজ করে, সে প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, জিপিটি মানে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। আমি আবারও তোমাদেরকে মনে করাই দিচ্ছি। তো এই অ্যাব্রিভিয়েশন গুলো মাথায় রাখবা, তোমার লাইফ লং অ্যাসেট হয়ে থাকবে, মানে সারা জীবনের জন্য তোমার এটা মূলধন হয়ে থাকবে তোমার নলেজের। সো আশা করি চ্যাট জিপিটি কি, কেন, এই সম্পর্কে তোমাদের একটা ওভারভিউ হয়ে গেছে, ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। এখন দেখো আমরা এই যে যেটা আগেও জানছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে, এখন দেখতেছি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে। চ্যাট জিপিটি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার সময় ছিল কি, যে সে ডেটা কালেক্ট করে, আর এখানে প্রি ট্রেনিং থাকে, যে ডেটা কালেকশন কিভাবে ডেটা কালেকশন থাকে, ইন্টারনেট থেকে হাজার হাজার বই, নিবন্ধন, ওয়েবসাইট সবকিছুই থাকে। তো এখন ইন্টারনেটে তো অনেক কিছুই থাকে, তার মধ্যে তো অনেকে গালাগালি দেয়, অনেকে চর থাপ্পড় মারে, অনেকে যে দেখা যায় যে তাকে বকাবকি করে। কিন্তু চ্যাট জিপিটি কে সেই সব জিনিস আসে না কেন? কারণ সে কি করে, ইনপুট গুলাকে বিশ্লেষণ করে এবং তার মধ্যে থেকে বেস্ট উত্তর নির্বাচন করে। না হলে তো সব জিনিসই তো আসতো। আমি দেখা যাচ্ছে যে রচনা লিখতে চাচ্ছি, আমার রচনার মধ্যে বললো কি যে তোকে মেরে তোর দাঁত গুলা সব উল্টাই দেবো। কারণ সে তো ইন্টারনেটে এই ডাটাগুলোও তো পাচ্ছে, কিন্তু সব ডেটাগুলো সে শো করছে না। সে শো করছে আমি যে টপিকস গুলা দিচ্ছি
সেই টপিকস এর মধ্যে ক্লাসিফাইড করে করে, মানে ইনপুট গুলো বিশ্লেষণ করবে এবং সেই ইনপুট গুলা থেকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কি হতে পারে সেটা নির্বাচন করবে। এবং যদি কোনো ধরনের সমস্যা হয় ও কিন্তু বলে যে এটা কি তোমার মন মতো হয়েছে নাকি চেঞ্জ করে দেব। যারা চ্যাট জিপিটি ইউজ করছো তারা তো ভালোভাবে বুঝতে পারবা, আর যারা এখনো পর্যন্ত করনি তারা একটু করে দেখবা, তার সাথে কথা বলে দেখবা, ভয়েস কথার মাধ্যমে কিন্তু তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারো। তো ওইখানে কিন্তু বলে এই যে উত্তর কি তোমার ভালো লেগেছে, না লাগলে আমি কি আরেকটু চেঞ্জ করে দিব। মানে সে মানুষের ফিডব্যাক নিয়ে নিজেকে ডেভেলপ করছে। এটা হচ্ছে দেখো 4th পয়েন্ট, মানে তুমি কি ধরনের জিনিস চাচ্ছ, কারণ তোমার ভালো লাগা আর আমার ভালো লাগা কখনো এক হবে না। তো প্রত্যেকটা মানুষের কিন্তু থিঙ্কিং ডিফারেন্ট, ভালো লাগা ডিফারেন্ট এবং হ্যাবিটও ডিফারেন্ট। তো এখন চ্যাট জিপিটি তো একটা বানিয়েছে, তো ও তো আর মনের ভাষা তো বুঝে না, সেজন্য ও কিন্তু ফাইন টিউনিং করে যে তোমাকে কি আরো কিছু স্যাম্পল দিব, আরো কিছু স্যাম্পল দিব, সেইভাবে কিন্তু ও কথা বলে থাকে। তো আমরা এটাকে আরেকবার লাইক পলিশ করতেছি, মানে লাইক আমরা লাইক আমাদের নিজের জন্য কি তাকে আবার পলিশ করতেছি ফাইটিং এর মাধ্যমে। ঠিক, আমাদের নিজের জন্য তাদেরকে আবার ফিডব্যাক দেওয়া লাগছে। সো এই যে ব্যবহারগুলা, চ্যাট জিপিটির ব্যবহার তো আমরা সবাই জানি। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েশন গুলা যাই করছে, যাকে মানে কোনো ক্রিয়েটিভিটি নাই, তারাও চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট তৈরি করে তারা বিভিন্ন স্ক্রিপ্ট লিখছে, বিভিন্ন ব্লগিং করছে, ইউটিউবে বুস্ট করছে, সবাই জানে, কোডিং, ডিবাগিং। সো এটা প্রচুর ব্যবহার মানুষের মধ্যে চলে গেছে। আবার এর আবার ভয়ানক দিকও আছে, কারণ মাঝে আমি দেখলাম যে নিউজে যে চ্যাট জিপিটি কে হেলথ ডায়েটের কথা বলছে, তুমি আমাকে হেলথ ডায়েট করে দাও, সে হেলথ ডায়েট করে মানুষ কয়েকজন নাকি এসে চলে গেছে, হাসপাতালে ভর্তি হয়ে গেছে। কারণ এখানে তো আর ও তো আর ডক্টর না, ও কিভাবে জানবে যে তোমার শরীরে কোনো প্রবলেম আছে কিনা। ও ওর মতো কি বলে গেলে সবসময় কিন্তু ওটা ফলো করা যাবে না আর কি। এই জন্য লাইক বলা থাকে লাইক এআই ক্যান মেক মিস্টেক। স্যার এই জন্য কি লাইক লেখা থাকে যে এআই ক্যান মেক মিস্টেক, লাইক চ্যাট জিপিটি একেবারে নিচে। এক্স্যাক্টলি। এখন ভবিষ্যৎ সম্ভাবনা বলো, ভবিষ্যৎ সম্ভাবনা কি করা যায়? স্যার ভবিষ্যতে এটা আরো ভালো হবে সিম্পল হিসেবে। স্যার শিক্ষাক্ষেত্রে ধরলে মনে করেন তখন ভার্চুয়ালি ক্লাসরুম এটা প্রতিষ্ঠা হবে। মানুষের দৈনন্দিন জীবনে আরো বেশি এফিশিয়েন্ট ভাবে কাজ করানো আচ্ছা, হবে। আমি একটা কোশ্চেন, ভবিষ্যতে ব্যবহার বেড়ে যাবে। ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যৎ কেন, এখনই তো তোমার ব্যবহার বহুলাংশে বেড়ে গেছে। ইউটিউব খুললেই দেখবা যে যত কন্টেন্ট আসে সবই হচ্ছে চ্যাট জিপিটি তে কইরা, ওরা লিখে লিখে ওরাই দেখে দেখে পাঠ করে, আর নিজেরা নেড়ে চেড়ে অ্যাক্টিং করে। আমি তো ঢুকতেই পারি না, খালি দেখি তো সবই দেখলে বোঝা যায় তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, বাট চ্যাট জিপিটির কন্টেন্ট নিয়েই তারা লাফালাফি করে, আর এইভাবে টাকা লাইক স্যার এটা একটু ডেঞ্জারাস, লাইক মানুষের ক্রিয়েটিভিটি হারায় ফেলতেছে অনেকে। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে এত যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হয়ে গেছে, তাহলে কি মানুষের কর্মক্ষেত্র কমে যাবে? জি স্যার, কমে যাবে, আবার বাড়বে। প্রিভিয়াস স্লাইডে যায়, একটু দাঁড়াও, ব্যবহার বেড়ে যাবে। দেখো চ্যাট জিপিটির ব্যবহারে ফার্স্টে কি আছে, কোডিং, ডিবাগিং, মানে প্রোগ্রামিং। প্রোগ্রামিং তো কঠিন জিনিসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট টাফ জিনিস বলা যায়, কারণ অনেকে কোডিংটাকে অনেক ভয় পায়। তো কোডিং যখন আমি চ্যাট জিপিটির মাধ্যমে করব, তাহলে এত আর প্রোগ্রামারদের দরকার হচ্ছে না। আমি যখন ইসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং কি? কোডিং মানে হচ্ছে প্রোগ্রাম লেখা। আমরা যে সফটওয়্যার ইউজ করি
সে সফটওয়্যারকে বিভিন্ন করা হ্যাঁ ওয়ার্ডের মাধ্যমে লেখাটাই হচ্ছে কোডিং। তো এখন ওই চ্যাটজিপিটি বলি যে আমাকে একটা সফটওয়্যার বানায় দাও, ও তো সফটওয়্যার বানায় দিলে, তাহলে কি সফটওয়্যার ডেভেলপারদের খানা কমে যাবে? ওকে বলা হলে একটা ছবি এঁকে দাও, ও তো ছবি এঁকে দেবে, তাহলে কি আর্টদের খানা কমে যাবে? নো স্যার না স্যার, এটা কমবে না, বড় আরো বাড়বে, আর অনেক অল্প সময়ে আরো অনেক কিভাবে পারবে? আমি জানতে চাই। মানুষের মতো প্রোগ্রামারদের জন্য একটু কঠিন হবে, কিন্তু ক্রিয়েটিভিটি সবসময় লাইক জিতবে। আসলে না, আমি কিন্তু অ্যান্সারটা আরো আগে দিয়েছি। জিনিসটা তোমরা যা বলছো এগুলো ঠিক আছে, বাট আনসারটা হচ্ছে ও হচ্ছে মনের ভাষা বুঝে না। আমি যেটা চাচ্ছি, আমি তোমাকে ডেকে এনে, তুমি ধরো প্রোগ্রাম করো অথবা আর্ট করো, তুমি তোমাকে দিয়ে আমি আর্ট করাচ্ছি, তোমাকে বললাম যে দেখো আমার কাছে এটা তো ভালো লাগছে না, তুমি এটাকে একটু ঘুরে দাও, এটাকে একটু ডানে দাও বামে দাও, ধরে 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 কিন্তু তুমি আর্টিস্টকে দিয়ে কিন্তু তোমার মনের যেটা চাহিদা তুমি সেই অনুযায়ী কিন্তু তৈরি করতে পারতেছো। চ্যাট জিপিটির মাধ্যমে যে সফটওয়্যার অথবা কোডিং দিয়ে দেওয়া, সেটা দিয়ে তোমার কোনো কাজ ফিল আপ হবে না। কারণ যে পলিশিং করার যে সিস্টেম, এটা দিয়ে তুমি সাহিত্য গল্প, মানে যেখানে পলিশিং দরকার হয় না, কারণ সাহিত্য গল্পে ভুল ভ্রান্তি যা হোক ওইটা চলে যায়, কিন্তু যে জিনিসটা দরকার, অ্যাকুরেটলি দরকার, সেই জিনিসটা করাতে গেলে সেই জিনিসটার ক্রিয়েটিভিটি এই কৃত্রিম বুদ্ধিমত্তায় নাই। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে জেনারেল। স্যার ওয়েবসাইট তৈরি করতেও কি কোডিং লাগে? অবশ্যই লাগে। কম্পিউটার, মোবাইল রিলেটেড ইলেকট্রনিক ডিভাইসকে গাইড করার জন্য যা কিছু করা যায়, ইভেন তুমি যে লিফটে যাও, লিফটে যাওয়ার সামনে যাওয়ার সাথে দরজা খুলে যায় না, আবার দরজা, এগুলোও কোডিং। মানে অটোমেটেড যা দেখো সবকিছুই কোডিং এর উপর ডিপেন্ড করে, ওইগুলোকে বলা হয় মেশিন লার্নিং বলা হয়। স্যার জানি, তার কারণ ওইগুলিতে তো সেন্সর থাকে, আর সেন্সর গুলি তো স্যার কোড করতে হয়। হ্যাঁ, তো তোমাদেরকে আগে বলছিলাম বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, এর সাথে তুমি যদি মেশিন লার্নিংটা যদি জানো, তার মানে বুঝলো যে মেশিন লার্নিং মানে মেশিনকে তুমি গাইড করবা, এটাই হচ্ছে কোডিং। মেশিনকে কিভাবে গাইড করা যায়, মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম আছে, এই মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু সবকিছু কন্ট্রোল হয়। যে খেলনা গাড়িতেও তো তোমার অ্যাভেলেবেল সব এই কন্ট্রোলার ইউজ করা হয়। সো মাইক্রো কন্ট্রোলার একটা বড় একটা জিনিস, যে আকারে ছোট, বাট তোমার হচ্ছে ডিরেকশন গুলো, মানে যন্ত্রকে মানুষের কাজে লাগায়। তো এটাই বলতে যে চ্যাট জিপিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ইউজ হওয়া সত্ত্বেও ভবিষ্যৎ সম্ভাবনা কখনোই মানুষের কর্মক্ষেত্র কমে যাবে না, বাট মানুষের দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রটা চেঞ্জ হবে। এক জায়গায় যেখানে গার্ড দরকার ছিল, সেখানে কিন্তু আমার এখন গার্ড দরকার নাই, কারণ সিসি ক্যামেরায় যে এআই প্রযুক্তি দিয়ে আসছে, গার্ড ঘুমায় কিন্তু সিসি ক্যামেরা তো ঘুমাবে না। তো সেই গার্ড কি করবে, সেই গার্ড ওই যে অলস বসে না থেকে সে কি করবে, সে নিজেকে জানবে যে কিভাবে এই যে ধরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করা যায়। সো মানে জীবিকার তাগিদেই কিন্তু সে তার কর্মক্ষেত্র চেঞ্জ করবে, কিন্তু মানুষের কর্ম কিন্তু কখনোই কমে যাবে না। আর মানে যেখানে বসা কাজ, মানে আলসেমি মতো কাজ ছিল, যেমন হচ্ছে ধরো রিসিপশনের কাজ অথবা নাইট গার্ডের কাজ, সো এই কাজগুলো রিপ্লেস হয়ে যাবে। মানুষের কর্মক্ষেত্র মানে যেখানে ইজি কাজগুলো থেকে মানুষ করে, বাট ক্রিয়েটিভ কাজের দিকে মানুষ কিন্তু ধাবিত হবে বেশি। তো দেখা যাচ্ছে যে হ্রাস পাবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। না, বেকারত্ব বৃদ্ধি পাওয়া তোই নাই। এই যে দেখো, তুমি যে বলছো বেকারত্ব বৃদ্ধি পাবে, এই যে ইউটিউবের মাধ্যমে যে হাজার হাজার মনিটাইজেশন হচ্ছে, কন্টেন্ট তৈরি হচ্ছে, কি বেকারত্ব কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? এখন তো কন্টেন্ট ক্রিয়েশন নামেই তো কন্টেন্ট ক্রিয়েটর নামেই তো নিজেরা এখন একটা উপাধি দিয়েছে। সবাই ঘরে বসে ইনকাম করে, যে রান্না পারে সে রান্না দেখাচ্ছে, যে দেখা যাচ্ছে নাচ পারে সে নিচে দেখাচ্ছে, যে গান পারে সে গান গিয়ে দেখাচ্ছে। তা কি বেকারত্ব কি বাড়লো? না স্যার। সো
আমি এটাই বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই বেকারত্ব করবে না, কিন্তু দেখা যায় বললাম না যে কর্মক্ষেত্র চেঞ্জ হচ্ছে, কারণ এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা যদি এই জিনিসটা না থাকতো, ধরো এআই না ছিল না, তখন এরা কি করতো, এদের তো পেট চালাতে হবে, হয় নাইট গার্ডের কাজ করতে হতো, অথবা দেখা যাচ্ছে রিসিপশনে বসতে হতো, অথবা দেখা যাচ্ছে যে আহ কি স্কুটার, মানে দেখো না মাছ চাষ করে মাঝি, অথবা এই যে সিএনজি, স্যার বিভিন্ন খারাপ কাজেও তো ওরা যুক্ত হয়ে যেতে পারতো। চুরি ডাকাতি এগুলো তো বেড়েই যেত। তা ওরা চুরি ডাকাতি না করে ওরা দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করে এমনি টাকা পাচ্ছে। চুরি করে কখন মানুষ বলতো, চুরি ডাকাতি এগুলো করে কখন, যখন দেখে ইনকামের আর কোনো ওয়ে নাই, এখন লাস্টে কি করতে হবে, আরেকজনের জিনিসটা কেড়ে নিতে হবে। যখন মানুষ দেয়ালে ঠেকে যায়। অনেকে যারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেকে যারা নেশাগ্রস্ত তো হয়, যে তারা যদি এখন তার ইনকামের টাকা দিয়ে যদি সে তার নিজের প্রয়োজন না মেটাতে পারে, তখন কি করবে, আরেকজনের জায়গায় ভাগ বসায়। তো দেখা যাচ্ছে যে কিন্তু যদি আমার জবের যদি অপরচুনিটি বৃদ্ধি পায়, যে তুমি তোমার প্রয়োজন তুমি কাজের মাধ্যমে নিতে পারতেছো, এখন তুমি নেশা করো অথবা যা খুশি তাই করো, টাকা উড়াই বেড়াও, সেটা তোমার ইচ্ছা, বাট তুমি তো ইনকামের সোর্সটা তো তোমার আছে, তখন দেখা যায় অপরাধ গুলো কমে যাবে। কারণ বেকারত্ব এবং অপরাধ দেখা যায় একে অপরের পরিপূরক। তো আমি সেটাই বলছি যে মানুষের বেকারত্ব কখনোই এআই নিবে না, বরঞ্চ আরো মানুষকে আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। মানুষ আগে যেটা চিন্তা করতো সেই চিন্তাকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে। তো আশা করি হ্যাঁ, বুঝলাম না স্যার, এআই ও মেশিন লার্নিং এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এআই এবং বুঝলাম না স্যার, এআই এবং মেশিন লার্নিং এর মধ্যে কোনো পার্থক্য এআই আছে? এবং মেশিন লার্নিং, এআই, হ্যাঁ হ্যাঁ শোনো, এআই হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে মানুষ যেভাবে থিঙ্কিং করে সেভাবে সাপোর্ট দেওয়া। আর মেশিন লার্নিং হচ্ছে ওকে প্রিডিফাইন্ড কিছু কাজ বলে দেওয়া, সেই কাজগুলো ও করতে থাকবে। ওকে, যেমন ওকে আগে থেকে তুমি বলে দাও, মানে ডিভাইস, আর এআইটা যখনই তুমি মেশিনের সাথে অ্যাড করে দিচ্ছ তখনই কিন্তু তোমার ওইটা রোবটের মতো কাজ হয়ে যাচ্ছে। রোবট তো সেটাই, যেটা মেশিনকে এআই এর সাথে ইন্টিগ্রেট করে দিয়েছে, তাই না? আর যেখানে এআই নাই সেখানে মেশিন কাজ করতে, যেমন এই যে তুমি ঢুকলেই মানে লিফটের সামনে গেলে লিফট খুলে যাচ্ছে, লিফটের বাটন চাপ দিলে লিফট সে অনুযায়ী সেই তলায় চলে যাচ্ছে, একে চাপ দিলে এক তলায়, দুই চাপ দিলে দুই তলায়। তো এইটা হচ্ছে মেশিন লার্নিং। ওকে, টিপিইউ কি টেনসর প্রসেসিং ইউনিট, যা এআই এর জন্য ডিজাইন করা হয়? স্যার, টিপিইউ টেনসর প্রসেসিং ইউনিট, হ্যাঁ, এটা সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? জি স্যার, এটি কি যা এআই এর জন্য ডিজাইন করা হয়, বইয়ে লেখা আছে? আচ্ছা, এইটা হচ্ছে কি টেনসর প্রসেসিং ইউনিট। তো তোমার এটা হচ্ছে মানে মানসিক যে এটা মানে একটা সার্কিটের মতো দেখতে, বুঝছো? যেমন তোমার যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে লজিক গুলো আছে সেই লজিক গুলো নিয়ে এই প্রসেসরটা হচ্ছে কাজ করে। সো এটা একটা প্রসেসর, কম্পিউটার যেমন একটা প্রসেসর থাকে না, সো এইটা হচ্ছে ডেডিকেটেড প্রসেসর সিপিইউ। বর্তমান ল্যাপটপ গুলাই দেখবে টিপিএম থাকে, দেখেছো? হ্যাঁ, তো এটা যদি করে থাকো, ওই যে বর্তমানে যে সিকিউরিটি চেকিং আছে এইগুলো হচ্ছে অ্যাডিশনাল কিছু জিনিস যা কিনা ডেডিকেটেডলি টিপিইউটা ডেডিকেটেডলি এআই এর জন্য ব্যবহার করা হয়, আর টিপিএমটা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে সিকিউরিটি বেসড এর জন্য তোমার ব্যবহার করা হয়। স্যার আমার যে একটা কোশ্চেন, আমি কি লিখ দিতে পারি? হুম, স্যার আমি কি লিখ দিতে পারি?
হ্যাঁ, আমাদের ক্লাস তো শেষ, এই যে থ্যাংক ইউ স্যার দিয়ে দিছি। ক্লাউড সম্পর্কে একটু বলার কথা ছিল। ক্লাউডটা হচ্ছে যে কোনো আমরা আসসালামু যখন আলাইকুম আমাদের স্যার। যখন ছবি তুলি আসসালামু আলাইকুম স্যার। কোনো ডিভাইসের মধ্যে থাকে, কিন্তু ক্লাউড হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কোনো ডিভাইস না, সব ডিভাইস থেকে তোমার ডেটা শেয়ার করবে। যেমন আমার মোবাইল কিছু আমার স্টোরেজ, পার্সোনাল স্টোরেজ শেয়ার করবে, আরেকজনের মোবাইল শেয়ার করবে। সাপোজ উদাহরণস্বরূপ বলছি যে সবার স্টোরেজ থেকে শেয়ার করে একটা সেন্ট্রাল একটা অ্যামাউন্ট অফ স্টোরেজ থাকবে, যে যদি কোনো মোবাইল নষ্ট হয়ে যায় তাহলে যেন ডেটা যেন মিসিং না হয়। এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। মেঘ যেমন ধরা যায় না, দূরের থেকে মনে হয় কি যে মেঘ মনে হয় বিশাল কিছু, কিন্তু যখন প্লেনে যাওয়া হয় তখন কিন্তু মেঘ ধরা যায় না। স্যার তো ক্লাউড স্টোরেজে যদি রিসেট মারা হয় এগুলা কেমনে স্যার ক্লাউড স্যার রিসেট মারার একটা জন্য ওর আলাদা অপারেটিং সিস্টেম আছে। ক্লাউডের জন্য ডেটা স্টোরেজ অপারেটিং সিস্টেম আছে, স্টোরেজ স্পেশাল টাইপ অফ স্টোরেজ দরকার হয়। তো যার কারণে যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, দেখো যে ফেসবুকে আমাদের সবার ছবি আছে, 10 বছর 15 বছর 20 বছর আগের ছবিও আছে, ভিডিও আছে, এত এত ছবি। কই আমাদের মোবাইল তো নষ্ট হয়ে যায়, তা ফেসবুকের কম্পিউটার কি নষ্ট হয় না? ও কি অক্ষয় কম্পিউটার না? ওরা হচ্ছে ওই যে ক্লাউড অপারেটিং সিস্টেম ইউজ করে ওরা স্টোরেজ সিস্টেম করে, যে যার কারণে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় কিন্তু ডেটা গুলো থেকে যায় কোনো না কোনো আলাদা কম্পিউটারে। স্যার বর্তমানে স্যার এটা সবচেয়ে ক্লাউড কি ক্লিয়ার ক্লাউড সম্পর্কে? জি স্যার। স্যার এটা কি ক্লাউড ডেটা কম্পিউটিং স্টোরেজ হুম, স্যার ক্লাউড কম্পিউটিংটা একটু বুঝাই দেন। এটাই তো ক্লাউড কম্পিউটিং, যে স্যার এটা কি ডেটাগুলো তোমার স্যার কোনো ডিভাইসের আন্ডারে থাকবে না, বাট একটা শেয়ার করে, মানে যতগুলো ডিভাইস থাকবে সব ডিভাইস থেকে শেয়ার করে থাকবে, যার কারণে কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে যেন ডেটাগুলো হ্যাম্পার না হয়, মানে ওর কপিটা আরো অন্যান্য কয়েকটা ডিভাইসে থাকবে। ক্লাউড মানে আলাদা কোনো ডিভাইস না, ফিজিক্যাল ডিভাইস, অনেকগুলো ডিভাইস তারা তাদের মেমোরিকে শেয়ার করে একটা সেন্ট্রাল তোমার স্টোরেজে পরিণত করে। স্যার বর্তমানে সবচেয়ে উন্নত এআই কোনটি? স্যার এটাকে কি ডেটা ডিবাগিং বলা যায়? ডিবাগিং মানে হচ্ছে ভুল বের করা, বাগ মানে হচ্ছে ভুল, আর ডিবাগিং মানে ভুল খুঁজে বের করা। প্রোগ্রাম কোডিং এবং ডিবাগিং, কোডিং মানে হচ্ছে প্রোগ্রাম লেখা এবং ডিবাগ মানে হচ্ছে ওই প্রোগ্রাম থেকে ভুলগুলো খুঁজে বের করা। স্যার সিলেকশন রাউন্ড কবে কোথায় হবে? স্যার সিলেকশন রাউন্ড কবে হবে? ওটা তোমাদের পরে জানা দেওয়া হবে। এবং টপিকস আর বিগ ডাটা সম্পর্কে আরেকবার একটু বলে দেওয়া যাবে? বিগ ডেটা সম্পর্কে বেশি কিছু আমি বলতেছি এই কারণে, ওটা সম্পর্কে তোমরা ইউটিউবে গিয়ে একটু সার্চ করো, সার্চ করলে ওটার তো অনেক শাখা প্রশাখা আছে, যার কারণে সময় বেশি লাগবে। তো এটাই বলতেছি, বিগ ডেটা মানে একটা অসংখ্য, হ্যাঁ, অনেকগুলো ডেটা ভান্ডার, যেখানের মাধ্যমে, যেখানে মানে ইন্টারনেটে যে ডেটাগুলো থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন ইনফরমেশন গুলা, সো এই ডেটাগুলা নিয়ে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করার প্রক্রিয়াটাই হচ্ছে বিগ ডেটা। স্যার বর্তমানে সবচেয়ে উন্নত এআই কোনটি? উন্নত এআই তো সবাই ডেভেলপ করছে, উন্নত এআই বলে কথা নেই, এক একজন এক এক টেকনোলজি ইউজ করে। স্যার আমার মেইন প্রশ্নটা হচ্ছে টিপিইউ কেন এআই এ ব্যবহার করা হয়? টিপিইউ তো বললাম যে ডেডিকেটেড ফর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টিপিইউ একটা ডেডিকেটেড চিপ। স্যার সিলেকশন রাউন্ড কোথায় হবে? অনলাইনেই হবে? অনলাইন। স্যার অ্যাপাচি হ্যাডুপ মানে কি স্যার? হ্যাঁ, অ্যাপাচি হ্যাডুপ। হ্যাডোপ, হ্যাঁ এটা কোথায় পেয়েছো? স্যার এটা হলো বিগ ডেটা অ্যানালিটিক্স। এটা হচ্ছে তোমার এই যে একটা সফটওয়্যার বিগ ডেটা নিয়ে কাজ করার জন্য।
নেটে সার্চ দিলেই পাবা সফটওয়্যারটা, অ্যাপাচি হ্যাডো। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং টুডেস ক্লাস। আশা করি আজকে তোমাদের অনেক কিছু জানাতে পেরেছি এবং তোমরা সেই অনুযায়ী আর কি একটু স্টাডি করতে পারবা। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। থ্যাংক ইউ সো জি মাচ। স্যার, আজকের ক্লাসটা অনেক মূল্যবান ছিল। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ আমাদেরকে আসসালামু এত আলাইকুম সুন্দর স্যার। ক্লাস দেওয়ার জন্য। ভাইয়া চাইলে লেফট নিতে পারেন। ওকে, থ্যাংক আসসালামু আলাইকুম স্যার। ইউ। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসিটি অলিম্পিয়াড রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। যাদের নাই তারা কি লিভ নিতে পারে? হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আইসিটি অলিম্পিয়াডে যে সিলেকশন রাউন্ডটা অনলাইনে হবে সেইটা কয়টা থেকে হবে 26 তারিখ? এটা হচ্ছে আমাদের 26 তারিখ অ্যাপ্রক্স ডেট দেওয়া আছে। এটা যদি চেঞ্জ হয় বা কোনো কিছু হয় সেটা জানিয়ে দেওয়া হবে আপনাদের সবাইকে। আর টাইম শিডিউলের